বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভুতুড়ে কাণ্ড। যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে তাকে আমরা বলি ভুতুড়ে কাণ্ড। আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকেও কিন্তু ভুতুড়ে কাণ্ডই বলে। আমাদের পরিবারে এমনই এক ভুতুড়ে কাণ্ড ঘটেছিল। পরীক্ষা দিয়ে মামার বাড়ি বেড়াতে গেছি। দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছি, তোফা আনন্দে সময় কাটাচ্ছি। 3 মামা। বড় মামা রেল অফিসে কাজ করতেন, বউ ছেলেমেয়ে নিয়ে শহরে বাসা বাড়িতে থাকেন। মেজ মামা তারই অফিসে চাকরি পেয়েও যাননি। তিনি বলেছিলেন যে এসব ব্যাপার তার পছন্দ নয়, তিনি একটু বেপরোয়া ধরনের। চাকরি বাকরি তার ধাতে নেই, তিনি নাকি স্বাধীন ব্যবসা করবেন। তা মেজমামা স্বাধীন ব্যবসাই শুরু করেছিলেন। 5 মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা। পরিশ্রমের কাজ, কিন্তু ভালো টাকা করেই তার হাতে থাকতো। ছোট মামা কিছুই করতো না, মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরতো, কাঠি দিয়ে খাঁচা বানাতো আর সেই পাখিদেরকে সেখানে রাখতো। আবার হঠাৎ একদিন নিজস্ব মনে খাঁচার দরজা খুলে দিত আর পাখিগুলোকে উড়িয়ে দিত। সে ছিল 1 নম্বরের খেয়ালি লোক। আমাদের গল্প অবশ্য মেজ মামাকে নিয়ে। গল্পই বা বলি কেন, একেবারে আমার চোখের দেখা ঘটনা। মেজো মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হতেন। তখনও আলো ফুটত না, রাস্তাটা অনেকটা পাকা নয়, মানুষের পায়ে পায়ে চলা সরু একটু রেখা। বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা গল্পটিকে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এরকমই একদিন ভোরে আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন, বোঝাই যাচ্ছে একটু বাদে ঝড় জল শুরু হবে। মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে গেছি। উঠে দেখি মেজমামা যাওয়ার তোড়জোড় করছে। দিদিমা বললেন, ওরে, এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি, আকাশের অবস্থা ভালো নয়। মেজমামা হাসলেন, তাহলে তো বর্ষাকালে বাড়ির থেকে বাইরেই যাওয়া যাবে না গো মা। আমার কাছে বর্ষাতি আছে, কোনো অসুবিধে হবে না। মেজমামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে, বাতাসও বেশ জোর। 8 ঘন্টার মধ্যেই দারুণ ঝড় উঠল, চারিদিকে অন্ধকার, বাজির শব্দে কান পাতা দায়, সেই সঙ্গে তুমুল বর্ষণ। এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল এর ওর বাড়ির মাথায়, ধসে পড়ল মাটির দেওয়াল। দিদিমার কথাই ঠিক, আজ দুর্যোগের দিন। আমি জানলা ধরে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি। একটু পরে দিদিমা এসে আমার পাশে বসলেন। বসেই তিনি আক্ষেপ করতে লাগলেন, এই দুর্যোগে বাড়ির কুকুর বিড়ালও বের হয় না, এত বারণ সত্ত্বেও ছেলেটা রাস্তায় বের হলো। সত্যিই চিন্তার কথা, এই ঝড় জলে বর্ষাতি আর মেজমামাকে কতটুকুই বা বাঁচাতে পারবে। হাওয়ার যা দাপট, সাইকেল চালানো সত্যিই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবে তাও নিরাপদ নয়, মাথার উপর যখন তখন ডাল ভেঙে পড়তে পারে। সন্ধ্যা পর্যন্ত একটানা বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন। মেজমামার নাম করে অঝোরে কান্না। মেজমামা ফিরলেন রাত 8টা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বর্ষাতির খোঁজ নেই। দিদিমা মেজমামাকে জাপটে ধরলেন, কিছুতেই ছাড়বেন না।
শুধু কি জাপটে ধরা, সে কি কান্না! মেজমামা বিরক্ত হয়ে বললেন, আহ, ছাড়ো তো মা, জাপটাজাপটি ভালো লাগছে না, আমি মরছি নিজের জ্বালায়। আমি জিজ্ঞেস করলাম, মেজমামা, তোমার সাইকেল? সে বললে, বটগাছে চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আমরা সবাই আঁতকে উঠলাম। বটগাছ চাপা? সে বলল, হ্যাঁ, কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল, বটগাছের ডাল মরমর করে ভেঙে পড়ল মাথার উপর, সাইকেলটা চুরমার, আমি ছিটকে পড়লাম মাটিতে। ওই দেখ না। মেজমামা চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজমামা যেন বদলে গেল। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাত্রে কোথাও যেন বেরিয়ে যেতেন, কখন ফিরতেন কে জানে। দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজমামা নির্বিকার। শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজমামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজমামার ডাকে ঘুম ভাঙল। বলল, এই এক কাপ চা কর তো। ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা, চিনি, কাপ, ডিশ। আগে আগে ভোরে যখন মামা বের হতো, নিজেই চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় আমি বললাম, আমি পারবো না, তুমি করে খাও। মেজমামা যেন ভয় পেয়ে গেলেন, বললেন, না না, আগুনের কাছে যেতে পারবো না, ভয় করে। ভয় করে কথাটা মেজমামার মুখে নূতন শুনলাম। তিনি তো চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। তবে সেই দুর্ঘটনার পর থেকে মেজমামা যেন কুঁকড়ে গেছেন। কারো সঙ্গে ভালো করে কথা বলেন না, কেউ ডাকতে এলে বলেন, বলে দে তো, বাড়ি নেই। আরও আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ঔষধপত্র, মালিশ, কিছুই হলো না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম। আর এক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেলাম। কদিন বেশ গুমোট গরম, হাত পাখা নেড়ে নেড়ে ক্লান্ত, কিছুতেই ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ, বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, একটা প্যাঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম। জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটু অন্ধকার নেই। মেজমামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামা বাড়ির সবাই বেশ ছোটোখাটো, মেজমামা তো সব থেকে বেটে। সেই মেজমামাকে দেখলাম বিরাট চেহারা, দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে, দুটো চোখ রোগড়ে নিয়ে আবার দেখলাম, কিন্তু সে একই দৃশ্য। খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য হঠাৎ বদলে গেল। মেজমামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম, ঘুমের চোখে ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার কখনো হয় নাকি। একথা কাউকে কোনোদিনও বলাই হয়নি, জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু পরে যা ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজমামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন, কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজমামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজমামা রোয়াকে বসে আছে জানলার দিকে পিছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছ আছে। ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরার জন্য। জালের এক জায়গা ফুটো, ছোট মামা বোধহয় লক্ষ্য করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজমামা বসে বসেই হাত বাড়ালেন। কি বিরাট সেই হাত! রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের ওপর চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজমামা আঙুল দিয়ে জালে গিঁট বেঁধে দিলেন, পাখিদের পালানো বন্ধ হলো। আমি বুকের ওপর হাত চেপেও দুপদাপ শব্দ বন্ধ করতে পারলাম না, মনে হলো এখনই অজ্ঞান হয়ে যাব।
কোনো রকমে কাঁপতে কাঁপতে খাটের ওপর শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরে উঠে দেখি মেজমামা খাটে শুয়ে অঘোরে ঘুমোচ্ছেন। ঠিক করে ফেললাম মামার বাড়ি আর নয়, কোনো একটা আছিলায় বাড়ি পালাবো। এটাও কি চোখের ভুল? দুবার এক রকম চোখের ভুল হতে পারে কখনো? দুপুরবেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পুড়ছিল। আমি বসে বসে দেখছি, সেজ মামাও বসেছিল। বেশিরভাগই মনুয়া আর টুনটুনি, একটাই শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরও একটা জিনিস লক্ষ্য করেছিলাম। আর চোখে দেখলাম উঠোনে মেজো মামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজো মামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলও স্বাভাবিক। তার মানে রাত্রে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখি, বা পেট গরম হয়। পেট ঠান্ডা রাখার জন্য এবার আমায় সকাল সকাল ডাব খেতে হবে, এইসব বসে বসে ভাবছি। আর বাড়ি ফিরে যাওয়া আরেক বিপদ। এখানে দিব্যি হেসে খেলে আছি, বাড়ি গেলে বাবা রোজ 5 পাতা হাতের লেখা লেখাবে আর 10টা করে অঙ্ক কষতে দেবে। মেজো মামা মাছের ব্যবসা ছেড়ে দেওয়ায় দিদিমা কিন্তু মনে মনে খুব খুশি। তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজো মামা চলবে কি করে। একদিন তো জিজ্ঞেস করেই ফেললাম, হ্যাঁ গো মেজো মামা, তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে, তা এখন কি হবে? মেজো মামা চুল আঁচড়াচ্ছিল, ফিরে বললেন, কেন, তোর অসুবিধাটা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম না, অসুবিধে আর কি, আগে তুমি বড় বড় মাছ আনতে, এখন তো আর পাও না। আমাকে থামিয়ে দিয়ে মেজো মামা বললে, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াবো। মেজো মামা বেরিয়ে গেলেন, ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক। হ্যাঁ, মেজো মামা এর মধ্যে এত বড় মাছ পেল কোথায়? মেজো মামা হাসলেন, বললেন, একজন জেলের সঙ্গে দেখা হলো, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল, তার কাছ থেকেই চেয়ে নিলাম। দিদিমারও আনন্দ, বটি হাতে মাছ কুটতে বসল। আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাইরঙা একটা উটকো বিড়াল এ বাড়িতে আসতো, সেদিনও সে আসলো। বটির পাশে আসে স্তূপ। বিড়ালটা এগিয়ে এসে আসে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর ল্যাজটা খাড়া করে সোজা পাঁচিলের ওপর গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, বিড়ালটার কি হলো বলতো, ওভাবে চেঁচিয়ে উঠল, গলায় কাটা ফুটল নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি, বিড়ালটা একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল গন্ধ শুকেই ওরকম চিৎকার করে উঠল। সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হলো আমার। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমায় খেতে ডাকলো, আমিও খাওয়া দেখে ইতস্তত করছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হলাম, না, কোনো গোলমাল নেই, দিব্যি সুস্বাদু মাছ। ভাবলাম, আমরা কত অল্পেতেই ভয় পাই, বিড়ালটা ওভাবে চেঁচালো, আর আমরা হাজার রকম কারণ খুঁজতে লাগলাম। তবে সেদিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাই না। বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোটো মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করি না, হয়তো আমারই চোখের ভুল কিংবা ভয়ের রূপ। দ্বিতীয়ত প্রয়োজন হলে ওই অলৌকিক কাণ্ড যে আমি কাউকে দেখাতে পারবো না। তাছাড়া এও ভাবলাম, দিদিমাকে নিজের ছেলের সম্বন্ধে এসব কথা কি করে বলি?
তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, এবার যদি বীভৎস কিছু দেখি, সাথে সাথে মামা বাড়ি থেকে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হলো না। মেজমামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও থাকতেন না, কোথায় যে ঘুরতেন কে জানে। দিদিমা জিজ্ঞেস করাতে একদিন বলেছিলেন, কিছু একটা করবার চেষ্টা করছি, দেখি। তারপরই ঘটল সেই অঘটনটা। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে, একবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজমামা পা ঝুলিয়ে বসে। মেজমামার মানে মুখটা মেজমামার, কিন্তু দেহটা বিরাট। মাথাটা প্রায় গাছের মগডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প উপরে। কি খেয়ে খেয়ে যেন বাগানের মধ্যে ছুঁড়ে মারছে। একটা ছিটকে এসে পড়ল রোয়াকের ওপর। নিচু হয়ে দেখতেই চমকে উঠলাম, রক্তমাখা হাড়ের টুকরো। সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। মনে হলো এক্ষুনি বুঝি অজ্ঞান হব। ছোট মামা আমার অবস্থা বুঝে শক্ত হাতে ধরে ফেললেন। তারপর দিন 15 কি হয়েছে জানি না, দারুণ জ্বরে আমি বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে শান্ত করেছে। তিনি দিদিমাকে বুঝিয়েছিলেন যে ভয় পেয়ে জ্বর এসেছে, ভালো হয়ে যাবে। ডাক্তারও এসে সেই একই কথা বললে। তারপর দিদিমা শান্ত হলো। পরের দিন সকালে দিদিমার পোষার ছাগলটা নিখোঁজ। খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুণ্ডটা পাওয়া গেল। চারিদিকে রক্তমাখা হাড়ের টুকরো। সেগুলো যে ছাগলের হাড় সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু একথা কে বিশ্বাস করবে? মেজমামা নাকি আশ্চর্য রকম শান্ত হয়ে গিয়েছিলেন। হাঁটুর ওপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে। হাজার ডাকেও সাড়া দিতেন না, খেতে ডাকলে খেতেন না। দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন, সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে মেজমামার কাছে যেতে ভয় পেতেন। আমি তখন সবে সেরে উঠেছি। দেখলাম শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা 3জন শুতাম, দিদিমা, আমি, ছোট মামা। সারা রাত ঘরে আলো জ্বলতো। আমি সুস্থ হয়ে আগের ঘটনাগুলো সমস্ত ছোট মামা আর দিদিমাকে বললাম। ছোট মামা বলল, আগে বললে ভালো হতো রে, আরও তাড়াতাড়ি আমরা ব্যবস্থা নিতে পারতাম। আমি মামাকে জিজ্ঞেস করলাম, মামা কি ব্যবস্থা নিতে তুমি? সে বলল, বদনপুর এখান থেকে 2.5 মাইল। সেখানকার ভৈরব ওঝা খুব বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূতপ্রেত নাকি থরথর কাঁপে। তাকে পাওয়া খুব মুশকিল, লোকের ডাকে প্রায় ভিনগায়ে চলে যায়। তার দক্ষিণা হলো 1 মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও ইতস্তত করলেন, হাজার হোক তার ছেলে কিনা। ছোট মামা বললেন, বেশ তো, ভৈরব ওঝা এসেই বলুক। খুব ভোরে সেদিন ছোট মামা বেরিয়ে গেল। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায়, ভিনগা থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হলো, তখন মেজ মামা বাড়ি ছিলেন না। 1/2 ঘন্টা পরে কোথা থেকে যেন ফিরে এলেন। চেহারা দেখে মনে হলো অনেক দূর থেকে ছুটতে ছুটতে আসছে। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভর্তি। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটাও গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি করছিল, আমি তার পাশে। মেজমামা সামনে এসে দাঁড়ালেন। ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞেস করল, ছোনে কোথায় গেছে?
শুনে আমার ছোট মামার ডাক নাম। আমার বুকে দুপতাপ শব্দ শুরু হলো। ভয় হলো অবশয়ে দিদিমার বটির ওপর না পড়ি। দিদিমাও কাঁপা কাঁপা গলায় বলল, নিজের কাছে একটু বেরিয়েছে, নিজের দরকার না ছাই। মেজমামা দাঁত কিরমির করে বলে উঠল, ভাই তো নয়, যেন শত্রুর। কথাগুলো বলেই মেজমামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশ ঘুরতে লাগলো। দুটো হাত পেছনে, কেবল মাথা নাড়ছেন আর থুতু ফেলছেন। ব্যাপারটা দেখে দিদিমা আর সাহস পেলেন না, আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল দিলেন। দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজমামা বাড়ির চারিদিকে ঘুরছিল, ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজমামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে নিঃসন্দেহ হলেন যে মেজমামা ধারে কাছে নেই। তখন তিনি আমাকে খেতে দিলেন, কিন্তু নিজে কিছু খেলেন না। আমি কি খাবো? তখন তো আমার শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করলাম, কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি যাব। এখানে এভাবে ভয়ে কুঁকড়ে থাকলে শীঘ্রই শক্ত অসুখ হবে আমার। ছোট মামা ফিরল বেলা 2:30 নাগাদ, সাইকেল রিকশায়, সঙ্গে ভৈরব ওঝা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম। ভৈরবের পরনে লাল টুকটুকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলার অনেকগুলি রুদ্রাক্ষের মালা, দুহাতে রুদ্রাক্ষের তাগা, চোখগুলো লাল, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ালো দরজার বাইরে। বাতাসে কি যেন শুকলো। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে। ছোট মামা তো অবাক, বললেন, গৃহবন্ধন কি? তিনি বললেন, কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তার ফল দেয় না। কে এই কাজ করবে সবাই জানতে চাইল। ভৈরব বলল, যাকে তোমরা তাড়াতে চাও সেই করবে, কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার একথায় ভৈরব খুব জোরে হেসে উঠল, বলল, প্রেতাত্মার পক্ষে সব কিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে অনেক বেশি শক্তির অধিকারী তারা। ছোট মামা এবার মাথায় হাত দিয়ে বলল, তাহলে উপায়? তিনি বললেন, উপায় আছে বই কি, তুমি আগে সাইকেল রিকশাকে বিদায় করো। ছোট মামা সাইকেল রিকশার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করলো, তার উপর 4টে লঙ্কা, এক মুঠো সর্ষে, কতগুলো কুশের ডগা রাখলো। তারপর রাস্তার উপরই বসে পড়ল বিড়বিড় মন্ত্র পড়তে। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা, সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো। পেছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছে আমার পাশে, তার চোখে জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো, বলল, চলো এবার বাড়ির ভেতরে যাই। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যেই রাস্তার উপর গায়ের কিছু লোক জড়ো হয়েছে। ভৈরবের পিছন পিছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকলো। উঠোনে মাটি দিয়ে বেদি করা, তাতে কাঠ, শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি দিয়ে ঘি ছিটিয়ে যাচ্ছে, তাতে আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসি, দিদিমাও আমার পাশে। ছোট মামা ভৈরবের কাছে তার ফাই-ফরমাস খাটছে। আরও আধ ঘন্টা কিছুই হলো না, সব নিস্তব্ধ। শুধু ভৈরবের রুক্ষ গলার মন্ত্রপাঠের শব্দ শোনা যায়। আমি যখন ভাবতে শুরু করলাম সবই বুজরুকি, তখনই হঠাৎ শো শো আওয়াজ, ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয়। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলল।
গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো। একটু পরেই গাছপালার পিছন থেকে মেজো মামা এসে হাজির। দুটি চোখ বনবন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের ডগা, মুখে একটা মুরগি। বেচারি মুরগি মরণ যন্ত্রণায় ছটফট করছে। মেজো মামার দুখোশ পেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজো মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমা ঠকঠক করে কাঁপছে। মেজো মামা এসে দাঁড়াতেই ভৈরবেরও চেহারা পাল্টে গেল। সে আরও জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। আগুনে মুঠো মুঠো ঘি ফেললো, তাতে আগুন দাউ দাউ করে জ্বলল। মেজো মামা এগোতে পারলেন না, গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রীভাবে ভৈরবকে গালাগাল দিলেন। আধ খাওয়া মুরগিটা ছুঁড়ে মারলেন ভৈরবের দিকে। ভৈরব চিৎকার করে উঠল, কে তুই? সে বলল, আমি দয়াল বাড়ুজ্জে। মেজো মামার চিৎকার আরও জোরে। ভৈরব বলল, না, তুই দয়াল নোস, ঠিক করে বল তুই কে? দয়াল বাড়ুজ্জে আমার মেজো মামার নাম। সে বলল, বলবো না। মেজো মামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। ভৈরব বলল, বলবি না? আচ্ছা, দেখি কেমন করে না বলিস। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে ঘটের ওপর মারল এক বাড়ি। সঙ্গে সঙ্গে মেজো মামা আর্তনাদ করে উঠল। মনে হলো ঝাঁটার প্রত্যেকটা ঘা যেন তার দেহে পড়ছে। সে বলে উঠল, বলছি বলছি, আর মারিসনি। মেজো মামা গাছতলায় বসে পড়ল। ভৈরব ঝাঁটা নিয়ে ঘটের ওপর আবার এক বাড়ি মারতেই সে বলে উঠল, আমি মহিন্দর ডোম। ভৈরব এবার দিদিমার দিকে চোখ ফেরালো, বলল, মহিন্দর ডোমকে চেনেন? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি কখনো তাকে দেখিনি, বাবার কাছে শুনেছি মহিন্দর পুজোর সময় ঢাক বাজাতো। বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গণ্ডগোল হওয়াতে তাকে নাকি পিছন থেকে লাঠি দিয়ে মেরে শেষ করে দিয়েছিল তার শরিকরা। মেজো মামা আর বলবো না, এবার তাকে মহিন্দরই বলি। মহিন্দর সব চুপচাপ শুনল। দিদিমার কথা শেষ হতেই বলে উঠল, মা ঠাকুরুন ঠিক বলেছেন, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল, আমিও শোধ নিয়েছি। শিবের গোষ্ঠীর ঘাড় মোটকে পগারে ফেলে দিয়েছি। ওর বংশের বাতি দিতে আর কেউ নেই। ভৈরব এবার চিৎকার করে বলল, তুই দয়ালের দেহে এলি কি করে? সে বললে, সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেল চেপে বটগাছের তলা দিয়ে যাচ্ছিল, ওটাই তো আমার আস্তানা। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়ায় দয়াল সেখানেই মরে গেল। আমি দেখলাম এমন সুযোগ আর পাবো না। অমাবস্যায় বামুনের মরা, অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুরসুর করে ঢুকে পড়লাম তার দেহে। কথাগুলো শুনে ভৈরব বললে, এ দেহ তোকে ছাড়তে হবে। সে বললে, মাথা খারাপ, আমি ছাড়ব না। তবে রে, বলে ভৈরব আবার ঘটের ওপর কয়বাড়ি ঝাঁটা আঁচড়ানি দিল। মাটির ওপর গড়াগড়ি দিয়ে মহিন্দর যন্ত্রণায় কাতরাচ্ছে তখন। একটু পরে বলল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, আমি চলে যাব। ভৈরব বললে, কি করে বুঝবো তুই গেছিস? সে বললে, বল কি করতে হবে, আর মারিসনি। ভৈরব এদিক ওদিক দেখল। উঠোনের এক পাশে পড়ে আছে মরচে ধরা একটা বড়গা। সেই দিকে আঙুল দেখিয়ে বলল, ওটাকে দাঁতে করে তুলে নিয়ে যা। আর একটা কথা, গা থেকে 50 মাইল দূরে চলে যাবি। সে বললে, ঠিক আছে, কাসুন্দিপুরের শ্মশানে আস্তানা বাঁধব আমি, এদিকে আর আসবো না। ভৈরব বললে, যা। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত জনাচারেক লোক দরকার, সেটা মহিন্দর অবলীলাক্রমে দাঁতে করে তুলে নিল।
আবার সেই ঝোড়ো হাওয়া, গাছপালার মধ্য দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথাও অদৃশ্য হয়ে গেল। এদিকে নজর পড়তে দেখলাম মেজ মামার প্রাণহীন দেহটা গাব গাছতলায় পড়ে, দেহ থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে। ভৈরব বলল, এখনই সৎকার করো, অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ, ফিরে দেখলাম দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের ওপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা। দিদিমা কবে মারা গেছেন, মামারাও কেউ বেঁচে নেই। মামাতো ভাই বোনেরা কে যে কোথায়, কেউ খবর রাখে না। আমারও এখন বেশ বয়স হয়েছে। ঝড় জলের রাতে পুরনো ঘটনা চোখের সামনে ভেসে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকার বা করি কি করে আজ এই বয়সে এসে।